আমাদের যখন বিয়ে হয় তখন আমি সবেমাত্র 18-তে পা দিয়েছি। আর আমার স্বামী নাহিদের বয়স 23। নাহিদ আমার বাবার বন্ধুর ছেলে ছিল। আমাদের মাঝে প্রেম-টেম ছিল না। সম্পূর্ণ আমাদের বাবা-মায়ের ইচ্ছেতে হয়েছিল। বিয়ের পর আমাকে শ্বশুরবাড়ির দরজায় দাঁড় করিয়ে আমার শাশুড়ি বরণ করেছিল। সে সময় নাদিয়া আমার পাশে দাঁড়িয়ে আমার বিয়ের ওড়নার পুঁতিগুলো খুঁটে, খুঁটে দেখছিল। নাদিয়া আমার ননদ। তখন মেয়েটার বয়স ছিল মাত্র 7। আমার স্বামীর শুধু ওই একটাই বোন ছিল। আমাকে ঘরে বসানোর পর ও দৌড়ে আমার কোলে এসে বসে পড়ল আর জড়িয়ে ধরে বলতে লাগলো আমার ভাবি। তখন খুব ক্লান্ত ছিলাম, তাই আমার কোলে বসে ওর এই আহ্লাদ করাটা আমার একটু অসহ্য লাগছিল, কিন্তু করার কিছু ছিল না, কারণ আমি নতুন বউ। নাদিয়া সর্বক্ষণ আমার সাথে সাথে থাকতে চাইতো, কিন্তু নাহিদ আমার সাথে থাকলে আমার শাশুড়ি নাদিয়াকে দূরে সরিয়ে রাখতেন, কারণ আমার শাশুড়ি বিষয়টা বুঝতেন যে আমরা সদ্য বিবাহিত দম্পতি আর আমাদের একান্ত সময় কাটানো দরকার। আমরা যেদিন হানিমুনে যাই সেদিন নাদিয়া অনেক কান্নাকাটি করছিল আমাদের সাথে যাওয়ার জন্য। নাদিয়া চাইতো প্রতিটা মুহূর্ত আমার সাথে থাকার জন্য। কিন্তু আমার শাশুড়ি যেভাবেই হোক ওকে সামলে নিত। শ্বশুর-শাশুড়ি অসম্ভব ভালো ছিলেন। ওনাদের নজর ছিল আমি ছিলাম ওনাদের বড় মেয়ে। শ্বশুরবাড়িতে আমার কোনো কষ্টই ছিল না। শুধুমাত্র নাদিয়া ছাড়া। ওর আহ্লাদ সর্বক্ষণ আমার পিছনে ঘোরা, আমার ভাবি, আমার ভাবি করা, এসব কেন যেন আমার অসহ্য লাগতো। অথচ যেখানে অসহ্য লাগার মতো কিছুই নেই, তবুও লাগতো। বিয়ের আগে বান্ধবী, আত্মীয় সবার মুখে শুনতাম মাথা ব্যথার অপর নাম ননদ। হতে পারে ওদের কথা শুনে ননদ সম্পর্কে একটা খারাপ ধারণা হয়ে গিয়েছিল। তাই নাদিয়ার ভালো কথাও খারাপ লাগতো। বিয়ের ৪ মাস পর হঠাৎ একদিন খবর আসে আমার শ্বশুরের গাড়ি নাকি অ্যাক্সিডেন্ট করেছে। শ্বশুর স্পটে মারা গিয়েছে আর শাশুড়ি হাসপাতালে আছেন। ছুটে গেলাম হাসপাতালে। যাওয়ার পর ওনাকে দেখে বুঝলাম উনিও বাঁচবেন না। আমার আব্বা-আম্মাও ছিল সেখানে। আমার শাশুড়ি আমাকে আর নাদিয়াকে কাছে ডেকে নিলেন। আমার হাতে নাদিয়ার ছোট্ট হাতটা রেখে উনি বললেন, "আমার নাদিয়াকে তোমার কাছে আমানত হিসেবে রেখে গেলাম। আজকে থেকে তুমি ওর মা। আমার মেয়েটা তুমি আর নাহিদ ছাড়া আর কেউ নেই। যত কিছু হোক না কেন তুমি আমার নাদিয়ার হাত ছাড়বে না। আমি যেভাবে ওকে আগলে রেখেছি তুমিও ঠিক সেভাবে রাখবা, ওয়াদা করো।" আমি ওয়াদা করব কিনা বুঝতে পারছিলাম না। কেমন যেন এক দ্বিধায় ছিলাম। তখন আম্মা আমাকে ইশারা দিল ওয়াদা করার জন্য। আমি কোনো কিছু না বুঝেই ওয়াদা করলাম। এর আধা ঘন্টা পরে উনি মারা গেলেন। উনি মারা যাওয়ার আগ পর্যন্ত আমার আর নাদিয়া হাত এভাবেই ধরেছিল। এক এক করে সবাই এসে লাশ দেখে যাচ্ছে আর যাওয়ার সময় আমাকে বলে যাচ্ছে, "তোমার শাশুড়ি খুব যত্ন করে এই সংসার নাহিদ নাদিয়াকে আগলে রেখেছিল। এখন এই দায়িত্ব তোমার।" বিশেষ করে নাদিয়ার কথাটা সবাই জোর দিয়ে বলেছিল। এমন একটা মানুষও বাদ পড়েনি যে নাদিয়ার কথা বলেনি। এমনকি আমার আব্বা, আম্মা, আপা সবাই ওর কথাই বলল। সারাদিন আমি কেমন যেন ঘোরের মধ্যে কাটিয়েছি। মানে এসব কিছু এত বড় দায়িত্ব নেওয়ার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। বিশেষ করে নাদিয়ার মা হওয়ার জন্য তো একদমই না। সবাই বলতে গেলে আমাকে ধরে বেঁধে ওর মা বানিয়ে দিয়েছিল। মাত্র কয়েক ঘন্টা ব্যবধানে আমার জীবনের ধারা সম্পূর্ণ বদলে গেল। এর পরদিন থেকে শুরু হলো যুদ্ধ। পরদিন থেকে নাদিয়া আমার সাথে ফেভিকলের মতো আটকে গেল। ও সর্বক্ষণ আমার ওড়নার কোণার সাথে ওর আঙ্গুল পেঁচিয়ে আমি যেখানেই যেতাম ও যেত। ওর বাবা-মা মারা যাওয়ার পর থেকে ও খুব ভয় পেত। ওর এই ভয়ের জন্য শান্তিমতো গোসলও করতে পারতাম না। ওর জন্য দরজা খুলে গোসল করতে হতো। ওর গোসল খাওয়া, ঘুম সব আমাকেই করতে হতো। সেদিনের পর থেকে ও আমাদের দুজনের মাঝে ঘুমাতো। ভেবেছিলাম ১০-১২ দিন পর নরমাল হয়ে যাবে। কিন্তু সেটা ছিল ভুল ধারণা। কিছুই বদলায়নি। খুব ভোরে সব রান্না শেষ করে নাদিয়াকে রেডি করে খাইয়ে স্কুলে দিয়া যেতাম। ওর ক্লাস শেষ হওয়ার আগ পর্যন্ত স্কুলেই বসে থাকতাম। এরপর ওকে বাসায় এনে ওর গোসল খাওয়া, ঘুম শেষ পড়ানো, ওর জন্য প্রতিদিন বিকেলে নতুন নাস্তা বানানো, তারপর ওকে পড়ানো সবই করতাম। রাতে আবার ওর যন্ত্রণায় ঘুমাতে পারতাম না। ওনারা মারা যাওয়ার পর থেকে নাদিয়া প্রতিদিন রাতে ২-৩ বার করে চিৎকার করে উঠত। এত প্রেশারে আমি কখনো পড়িনি। একে তো নাদিয়া, অন্যদিকে বাবার ব্যবসা সামলানোর ঝামেলায় নাহিদ এক্কেবারে আমাকে সময় দিত না। এই সকালে বের হতো, অনেক রাত করে ফেরত আসতো। আমার সাথে ঠিকমতো করে কথাও বলতো না। সব মিলিয়ে নিজেকে কেমন পাগল, পাগল লাগছিল। এরকম সময় মা যাওয়ার পর নাহিদকে বলেই ফেলল, "নাহিদ, আমি এভাবে আর পাচ্ছি না। এত প্রেশার আমি কখনো পড়িনি। কতদিন হয় তোমার সাথে ঠিকমতো কথা বলতে পারি না। সবকিছু খুব অসহ্য লাগছে।" সেদিন নাহিদকে নাদিয়ার কথা কিছু বললাম না। শুধু আমাদের বিষয় নিয়ে কথা বললাম। আমার কথা শুনে নাহিদ বলল, "সরি তানহা। আমি এতদিন তোমাকে একটুও খেয়াল করিনি, তোমাকে সময় দেইনি। আমি তো
তুমি তো বুঝতে পারছো আমার অবস্থা। হঠাৎ করে এখন সিচুয়েশনে পড়ে যাব কখনো কল্পনাও করিনি। যাই হোক, এখন থেকে যত সম্ভব চেষ্টা করব তোমাকে সময় দেওয়ার। সেদিনের পর থেকে নাহিদ প্রতি সপ্তাহে অন্তত ১ দিন হলেও আমাকে নিয়ে বেড়াতে যেত। প্রতিদিন রাতে বাসায় ফিরে আমাকে নিয়ে ছাদে যেত গল্প করতে। কিন্তু আমার যন্ত্রণার মাত্রা আরো দ্বিগুণ বেড়ে গেল। কারণটা হলো আমাদের সাথে নাদিয়াও যেত। হাজার চেষ্টা করেও ওকে ঘরে রেখে যেতে পারতাম না। তার উপর ওকে ঘরে রেখে যাওয়াটা নাহিদও পছন্দ করত না। এক কথায় বলতে গেলে আমাদের জীবন থেকে প্রাইভেসি, রোমান্স সব উধাও হয়ে গিয়েছিল নাদিয়ার জন্য। তবে অবশ্য এতে নাহিদের কোনো আপত্তি ছিল না। মাঝে, মাঝে মনে হতো শাশুড়ি তো মারা যায়নি। আমাকে উনি যুদ্ধক্ষেত্রে নামিয়ে দিয়ে গেছেন আর উপরে বসে, বসে বলছেন, "নাও যুদ্ধ করো।" দিন, দিন আমার রাগের মাত্রা বাড়তে থাকলো। একদিন আম্মাকে ফোন দিয়ে সব কথা জানাই। আম্মা উল্টো আমাকে বকলেন। শুনলেন, উনি বললেন, "দেখ মা, তোর কাছে ওকে আমানত রেখে গেছে। বড় ভাইয়ের বউ আর মা একই। ওকে নিজের মেয়ে হিসেবে দেখতে শেখ। আর মাথা থেকে এসব বাজে কথা ঝেড়ে ফেল।" আম্মার সাথে সেদিন আমার অনেক কথা কাটাকাটি হয়েছে নাদিয়াকে নিয়ে। এরপর ফোন দিলাম বান্ধবীকে আমার দুঃখ কথা শোনানোর জন্য। ও সব শুনে আমাকে বুদ্ধি দিল নাদিয়াকে দূরে কোনো আত্মীয়ের বাসায় দিয়ে দিতে। আমি ওর বুদ্ধি শুনে মনে, মনে একটু শান্তি পেলাম। সেদিন অধীর আগ্রহে অপেক্ষা করছি কখন নাহিদ আসবে, বাসায় আসবে আর কখন এই কথা ওকে বলব। অবশেষে নাহিদ বাসায় আসলো। ও ফ্রেশ হয়ে টেবিলে খেতে বসছে। নাদিয়া ওর সাথে বসে পড়েছে। আমি খাবার বেড়ে দিতে, দিতে বললাম, "নাহিদ, আমরা নাদিয়াকে বড় খালার বাসায় পাঠিয়ে দিলে কেমন হয়? ও না হয় ওখান থেকে পড়াশোনা করবে।" নাহিদ আমার মুখের দিকে হাঁ করে তাকিয়ে ছিল কিছুক্ষণ। ওর তাকানো দেখে মনে হচ্ছিল আমি ওর বোনকে খুন করব বলছি। এর মাঝে নাদিয়া টেবিল থেকে উঠে এসে আমার হাত ধরে কেঁদে, কেঁদে বলল, "প্লিজ তুমি আমাকে পাঠিয়ে দিও না। আমি তোমার সাথে থাকবো। আমি তোমাকে ছাড়া ঘুমাতে পারব না।" এতক্ষণ তাকিয়ে থাকার পর এবার নাহিদ মুখ খুলল। "এটা কি, কি ধরনের একটা আবদার করলে তুমি? আমার বোনকে আমি আরেকজনের বাড়িতে কেন দিব? তুমি আমি কি মারা গিয়েছি? ও কখনো আমাদের সাথে রাগ দেখিয়ে কথা বলে? সেদিন রাতেও অনেক রাগ দেখিয়ে কথা বলতে লাগলো। ওকে আমি ঠান্ডা মাথায় অন্যভাবে বোঝানোর চেষ্টা করছিলাম। কিন্তু ওর রাগ যেন বেড়েই চলছিল। হঠাৎ ওর এক পর্যায়ে ওর চেঁচামেচি দেখে আমার খুব রাগ হয়। আমি খুব জোরে চিৎকার করে বলে উঠি, "তোমার বোন পুরো একটা মাথা ব্যাথা। আমি এই বাড়িতে আসছি পর থেকে আমাকে যন্ত্রণায় জিয়ে যাচ্ছে।" কথায়, কথায় ওর আহ্লাদ, একেক দিন একেক খাবার, সর্বক্ষণ আমার আঁচল ধরে ঘুরতেই থাকে। তোমার আমার প্রাইভেসি নষ্ট করে ও সবকিছুতে বিরক্তিকর। রাতে ওর জন্য ঘুমাতে পর্যন্ত পারি না। আমি এত ঝামেলা পোহাতে পারব না। ব্যাস, তুমি ওকে না পাঠালে আমি ওকে মেরেই ফেলব। মেরে ফেলব কথাটা বলতে আমার দেরি হয়ে গেছে, কিন্তু নাহিদের আমাকে থাপ্পড় মারতে দেরি হয়নি। নাদিয়া চুপচাপ দাঁড়িয়ে কাঁদছিল আর আমাদের ঝগড়া দেখছিল। থাপ্পড় মারার পর ও আমাকে বলল, "আমার মা তোমাকে বিশ্বাস করে নাদিয়াকে তোমার হাতে তুলে দিয়েছিল। আমি ওর ভাই, তবুও আমাকে দায়িত্ব দেয়নি। আম্মু নিজে তোমাকে নাদিয়ার মায়ের স্থানে দিয়ে গেছে। আর তুমি কিনা নাদিয়াকে যন্ত্রণা মনে করছো? আসলে আমার বোন যন্ত্রণা। যন্ত্রণা পাওয়ার মতো কোনো কাজও করেনি। আসলে সমস্যা তোমার চিন্তাধারার। তুমি সম্পূর্ণ অসুস্থ মস্তিষ্কের। এখানে সমস্যা তোমার হচ্ছে, আমার বোনের না। তাই আমি মনে করি তোমার চলে যাওয়া উচিত। আমি বাসায় ফিরে যেন দেখি তুমি চলে গেছো।" এই কথা বলে নাহিদ নাদিয়াকে কোলে নিয়ে বাহিরে চলে গেল। ৫ মিনিটের মধ্যে নাহিদ যা করল আর বলল, তার জন্য আমি একদম প্রস্তুত ছিলাম না। আমি বিশ্বাস করতে পারছিলাম না যে ঘটনা ঘটেছে তা কি সত্যিই ঘটেছে নাকি আমি স্বপ্ন দেখছি। ও শুধু ওর বোনের দিকটাই দেখল। আমার সমস্যাগুলো বুঝতেই চাইল না। মাথায় একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। আমি কি ওর কিছুই না? নাদিয়া কি সব? না, এত অপমানের পর এখানে আর থাকা সম্ভব না। আমি কোনো ফেলনা বা বস্তু না যে সব সহ্য করব। ব্যাগ প্যাক করে চলে এলাম বাবার বাড়ি। এত রাতে আমাকে দেখে আম্মা, আব্বা, ভাই সবাই অবাক চোখে তাকিয়েছে। ভাই বলল, "কিরে, এত রাতে একা কেন? নাহির সাথে কিছু হয়েছে?" আমি জোরে, জোরে কাঁদছিলাম আর সব কথা বলছিলাম। সব বলার পর দেখি এরা ৩ জন এমনভাবে তাকিয়েছে, মনে হচ্ছে আমি কত বড় অপরাধ করে এসেছি। আব্বা, আম্মা দুজনে আমাকে কিছু বলতে যাচ্ছে এমন সময় ভাইয়া ওদের থামিয়ে বলল, "অনেক রাত হয়েছে, ও এখন ঘুমাক। আমরা কাল সকালে ওর সাথে কথা বলব।" সে রাতে আমি একটুও ঘুমাতে পারিনি। রাতে পানি খাওয়ার জন্য উঠে দেখি ওরা ৩ জনে ঘুমায়নি। পরদিন ভোরে দেখি বড় আপা আর দুলাভাই বাসায় এসছে। বড় আপা আমাকে দেখা মাত্রই আমাকে জিজ্ঞাসা করল, "কিরে, কি শুনছি এসব? তোর কি মাথা ঠিক আছে? একটা এতিম বাচ্চার সাথে তুই এমন করিস কিভাবে? দেখ আপা, যা বুঝিস না তা নিয়ে কথাও বলিস না। আমার সমস্যা আমি বুঝি। তোরা কেউ বুঝিস না। ওই মেয়ের জন্য আজকে আমার এই অবস্থা। ওর জন্য নাহিদ আমাকে চড় মেরেছে। ঘর থেকে বের করে দিছে। ও কোনো বাচ্চা না। ও একটা কালো ছায়া। ও যতদিন থাকবে আমি কখনোই সুখী হব না।" "এসব কি কথা বলছিস তুই? তোর চিন্তাধারা এত খারাপ হলো কবের থেকে? আমরা তো তোকে এমন শিক্ষা দেইনি। এমন বাচ্চা দেখলে কার না মায়া লাগে।
তুই ওকে কখনো খেয়াল দেখছিস ও কত সুন্দর, কত মায়া চেহারা? ওর কথা শুনলেই তো মন এমনিতেই ভালো হয়ে যায়। ওর মতো বাচ্চা ঘরে থাকলে তো ঘরের পরিবেশ আপনা আপনি ভালো হয়ে যায়। আর এমন বাচ্চাকে তুই কিনা কালো ছায়া বলছিস, ছি! তোর একটা বাচ্চা কালো ছায়া বলতে একটুও লজ্জা লাগে না? আবার সাথে দুলাভাইও বলে যাচ্ছিল। আপার পরে আম্মা শুরু করলেন, আসলে কি জানিস, নাহিদ যা করেছে উচিত করছে। তোকে একটা না আরো ৪-৫টা লাগানো উচিত ছিল। অন্য আরেকজনকে বিশ্বাস করে নিজের সন্তানের দায়িত্ব মানে বুঝিস? যদি বুঝতে পারতি তাহলে এসব কাজ করতে পারতিস না। আম্মাকে থামিয়ে ভাইয়া বলল, আম্মা তুমি কাকে কি বলছো? তুমি ওর কথা না শুনে বুঝতে পারছো না ও যে আর মানুষের পর্যায়ে নেই, ও অমানুষ হয়ে গেছে। মানুষকে বোঝানো অসম্ভব, অমানুষকে না। শুধু ওর কানের কাছে এসব বলে লাভ নেই, সময় নষ্ট হবে। ওর এই কথা শুনে সবাই চলে গেল। আমার এত কষ্ট হচ্ছিল ভাইয়ের কথা শুনে, যে ভাই আমাকে এত আবদার করে সে আমাকে বলে আমি নাকি অমানুষ। তখন সত্যি মনে হচ্ছিল আমি ফেলনা বস্তু। আমার ঘরের মানুষের কাছে আমার দাম নেই। সেদিন আম্মাকে আমি গোটা দিনটাই কাঁদতে আর একা একা কথা বলতে দেখেছি। কারণটা ছিল আমি অমানুষ হয়ে গেছি আর নাদিয়াকে নাকি আমি যন্ত্রণা দিচ্ছি। সন্ধ্যার দিকে নাহিদ আমাদের বাসায় আসলো আমাকে নিতে। আমি ভেবেছিলাম ও আমাকে ছাড়া থাকতে পারছে না, তাই নিতে এসেছে। সে আমার ভুল ভাঙিয়ে বলল, নাদিয়া কাল সারা রাত ঘুমায়নি। তোমাকে ছাড়া নাকি ওর ঘুম আসে না। আজকে সারাদিন পানি ছাড়া কিছুই খায়নি। তোমাকে ছাড়া ও কিছু খেতে চাইছে না। সারাদিন কান্নাকাটি করছে। প্লিজ তানহা বাসায় চলো। তুমি না গেলে বাচ্চাটা অসুস্থ হয়ে পড়বে। ওর কথা শুনে পায়ের রক্ত মাথায় উঠে গেল। চিৎকার করে বলতে লাগলাম, বাহ! ভালোই তো তোমার বোনের প্রয়োজন, তাই আমাকে নিতে এসছো। আমাকে তোমার প্রয়োজন নেই? তুমি কি আমাকে তোমার বোনের কেয়ারটেকার পাইছো নাকি? যাব না আমি। ওর জন্য আমার জীবনটা জাহান্নাম হয়ে গেছে। ও কি খেলো না মারা গেল ওসব নিয়ে আমার কোনো চিন্তা নেই। বোনের জন্য এত দরদ লাগলে আরেকটা বউ বিয়ে করে বউ এনে তোমার বোনের কেয়ারটেকার বানাও। আমার সাথে এসব ফাজলামো চলবে না। এসব বলে আমি আমার রুমে এসে দরজা লাগিয়ে দিলাম। আমি যখন ওকে এসব বলছিলাম তখন ওর চোখের পানি ছলছল। এর ৮-১০ মিনিট পর ও বের হয়ে যায়। রুমে বসে ভাবছিলাম ৮-১০ মিনিট আমার ঘরের লোকজন আর নাহিদ মিলে আমার নামে কি বলতে পারে। সেদিন আমি আর রুম থেকে বের হইনি। পরদিন দরজা খুলে দেখি নাদিয়া আমার রুমের দরজার সামনে ফ্লোরে বসে আছে। এত সকালে ওকে হঠাৎ দেখে মনে হচ্ছিল আমি ভূত দেখেছি। সদর দরজার সাথে উঠে আমাকে জড়িয়ে ধরল। আম্মা বলল, সকাল ৬টায় নাহিদের সাথে এসেছে। বিগত ১.৫ ঘন্টা যাবৎ ফ্লোরেই বসে আছে। বললাম, রুমে গিয়ে বসো। ও বলল, তোর জন্য এখানে আছে। তোর রুমে বসবে, অন্য কোথাও যাবে না। ও আমাকে টেনে খাটে নিয়ে বসলো। আমার সামনে দাঁড়িয়ে ও যা বলল তা মনে হলে আমার এখনো চোখে পানি এসে। ও কেঁদে বলছিল, ভাবি আমি তোমাকে খুব বিরক্ত করি তাই না? তুমি আমার উপর রাগ করছো? আমি আর কখনো তোমার গায়ের অন্যায় আঙুল পেঁচিয়ে হাঁটবো না। আমি বুঝতে পারিনি তোমার এভাবে হাঁটতে অসুবিধা হয়। আমি তো আগে আমরা আঁচল ধরে হাঁটতাম। আম্মু তো বলে গেছিল তুমি নাকি আমার মা এখন থেকে। তাই তোমাকে আম্মু মনে করে তোমার ওড়না ধরে ঘুমাতাম। আমি আর এমন করব না। তুমি তোমার অন্য একটা ব্যবহার করা ওড়না দিও। আমি ওটা গায়ে পেঁচিয়ে হাঁটবো। আমার জন্য তোমাকে আর সকালে উঠতে হবে না। আমি ভাইয়াকে বলছি আমাকে সকালের নাস্তা কিনে দিবে। তোমাকে আর স্কুলে বসে থাকতে হবে না। তুমি তো এখন আর ৬ বছর বা ৭ বছর না। আমার এখন ৭ বছর হয়ে গেছে। ৭ বছরের মেয়েদের ভয় লাগে না। আর যদি লাগে তাহলে তোমার ওড়নাটা নিয়ে বসে থাকবো। আমাকে ভাত খাইয়ে দিতে হবে না। তুমি শুধু ভাতটা মেখে দিও তাহলেই হবে। আমি নিজে খেয়ে নিবো। আমি তোমার মাঝে ঘুমাবো না। অন্য রুমে ঘুমাবো। যদি ভয় পাই তুমি তোমার দরজাটা খোলা রাখো। আমি আস্তে করে তোমার ফ্লোরে এসে বালিশের নিচে মাথা দিয়ে ঘুমাবো। যাতে তোমার ঘুমের কোনো সমস্যা না হয়। আমি আর কখনো তোমাকে বিরক্ত করব না। আম্মু তোমাকে দিয়ে নিজ ঘর থেকে চলে গেছে। তুমি আমাদের ঘর ছেড়ে দিও না প্লিজ। তুমি না থাকলে ভাইয়া আর আমি খুব কষ্ট পাই। একটুও ভালো লাগে না। তুমি জানো ভাইয়া দুদিন খুব কেঁদেছে। আমিও কেঁদেছি। আর কাঁদতে পারছি না। চোখে খুব ব্যথা করছে। বাসায় চলো। আমরা তোমাকে নিয়েতে আসছি। আমার সাথে আর রাগ করো না, চলো। আমরা ভাব করে ফেলি। আমি এতক্ষণ অবাক হয়ে ওর কথা শুনছিলাম। ৭ বছরের একটা বাচ্চা মেয়ে এত গুছিয়ে কিভাবে বলতে পারে? ও আমাকে শুধু বাসায় নেওয়ার জন্য এত কিছু স্যাক্রিফাইস করছে আর আমি এই মেয়েটাকে কত কিছুই না বলছি। আমার দু চোখ দিয়ে অঝরে পানি ঝরছিল। আমি কি অনুশোচনায় কাঁদছিলাম নাকি কষ্টে কাঁদছিলাম আমি জানি না। ঘরের সবাই কাঁদছিল, আমার ভাইয়াও। যার চোখে হাজার কষ্টে আমি পানি দেখিনি সে ভাইয়া কাঁদছে। নাহিদ এসে আমার হাতটা ধরে শুধু প্লিজ তানহা বলে হাউমাউ করে কেঁদে উঠল। আম্মা আমার মাথায় এসে হাত বুলালেন। ওনার দিকে দেখেই বুঝলাম সে শুধু মাত্র আম্মাই বুঝতে পেরেছে যে আমি আসলে কেন কেঁদেছি। নাদিয়া ওর হাতের বুড়ো আঙুলটা আমার দিকে বাড়িয়ে বলল, এসো না ভাবি, আমরা ভাব করি। আমিও নাদিয়ার দিকে হাত বাড়িয়ে দিলাম।
নাহিদ এ দৃশ্য দেখে আমাদের দুজনকে খুশিতে জড়িয়ে ধরল। আমরা নাস্তা করে আমাদের বাসার দিকে রওনা দিলাম। গাড়িতে ওঠার পর নাদিয়াকে দেখলাম ওর ড্রাইভারের পাশে বসেছে। আমি ওকে ওখান থেকে বের করে আমার কোলে এনে বসালাম। ও যে সেদিন কি পরিমাণে খুশি ছিল সেটা বলে বোঝানো সম্ভব না। রাস্তায় জ্যামে আটকে ছিলাম, একজন ফকির আসলো ভিক্ষা চাইতে। ও নাহিদের কাছ থেকে টাকা নিয়ে ফকিরের হাতে দিয়ে বলল, আঙ্কেল আপনি জানেন আজকে আমার আম্মু বাসায় ফিরে যাচ্ছে। এ কথা বলে আমার মুখের দিকে তাকিয়ে আবার বলল, ও সরি সরি, আম্মু না ভাবি ফিরছে। আমি খুব বুঝতে পারছিলাম ও আমার শাশুড়ি আর আমাকে আলাদা নজরে দেখে না। আচ্ছা আমাকে মা হিসেবে দেখে কেন? আমি তো ওর জন্য তেমন কিছুই করিনি। এগুলো ভাবতে ভাবতে আমার চোখের গাড়ির লুকিং গ্লাসের দিকে পড়ল, যেখানে ওর মুখটা দেখা যাচ্ছিল। আসলেই তো অনেক সুন্দর, খুব মায়া ওর চোখগুলোতে। আচ্ছা আমি এতদিন কেন খেয়াল করিনি? ওকে দেখতে দেখতে নিজের অজান্তে ওর মাথায় চুমু দিলাম। নাহিদ আর নাদিয়া দুজনে আমার দিকে তাকিয়েছিল। নাহিদের চোখ অন্যরকম এক স্বস্তি দেখতে পাচ্ছিলাম। নাহিদ আমার কাছে এসে সে আমার কপালে চুমু খেলো। মনে অসম্ভব ভালো লাগা কাজ করছিল। বাসায় আসার পর নাদিয়া তার দেওয়া কথাগুলো অক্ষরে অক্ষরে পালন করতে চাইল, কিন্তু আমি তা হতে দেইনি। আস্তে আস্তে বলতে গেলে আমি ওর প্রতি অ্যাডিক্টেড হয়ে গিয়েছিলাম। ওর হাসি, তাকানো, আহ্লাদ, ওর প্রতিটা কাজে আমার নেশা হয়ে গেছিল। শুধু আমি না, আমার যে বান্ধবী ওকে দূরে পাঠিয়ে দেওয়ার কথা বলেছিল, সেও নাদিয়ার সব কিছুর প্রেমে পড়ে গেছিল। ও আমাকে ফোন করলে প্রথমে নাদিয়ার কথা জিজ্ঞাসা করতো। আমার মা বাবা আত্মীয়স্বজন সবাই ওর জন্য পাগল ছিল। ওকে না খাইয়ে দিলেও, ও আমার ওড়না ধরে না হাঁটলেও, ওকে না ঘুম পাড়িয়ে দিলেও আমার শান্তি লাগতো না। ও আমাকে নিজের অজান্তে প্রায় মা বলে ডেকে ফেলতো। নাদিয়া কখনোই নাদিয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিত না। সব আমার উপর বিশ্বাস করে ছেড়ে দিয়েছিল। ও এতদিনে আশ্বস্ত হয়েছিল যে আমি কখনোই নাদিয়ার ব্যাপারে ভুল সিদ্ধান্ত নিব না। দেখতে দেখতে নাদিয়া বড় হলো। ও ক্লাস 8 এ ওঠার কিছুদিন পর আমি জানতে পারলাম আমি প্রেগনেন্ট। এত বড় খুশির সংবাদ হওয়া সত্ত্বেও আমি খুশি হতে পারছিলাম না, এই ভেবে যে নাদিয়া বিষয়টা কিভাবে নিবে। ও আবার এটা মনে করবে না তো আমার নিজের সন্তান আসলে ওর আদর কমে যাবে, আমি ওকে দূরে সরিয়ে দেবো, এই চিন্তা আমার মাথায় নষ্ট হয়ে যাচ্ছিল। আমি কাউকে এই কথা জানাইনি। দিন শেষে নাদিয়া আমাকে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, সারাদিন অফিস ধরে দেখছি এত চুপচাপ, কোনো সমস্যা ভাবি? আমি চিন্তা করে দেখলাম ওকে বুঝিয়ে বলল ও ব্যাপারটা স্বাভাবিকভাবে নিতে পারে। ওকে বললাম, আসলে নাদিয়া তোকে নিয়ে একটা চিন্তায় আছি। আজকে সকালে ডাক্তারকে ফোন দিয়ে বলেছে আমি নাকি প্রেগনেন্ট। তুই হয়তো এখন মনে করবি আমি তোকে দূরে সরিয়ে দেবো, কিন্তু বিশ্বাস কর নাদিয়া, এই বাচ্চার জন্য তোকে আমি দূরে সরিয়ে দিব না। তোর যত্নের কোনো অভাব রাখবো না। তুই এখন আমার নজরে যেমন আছিস ঠিক তেমনই থাকবি। তোদের দুজনকে আমি সমান নজর দেবো। প্লিজ তুই কোনো বাজে ধারণা করে মন খারাপ করিস না। ও কিছুক্ষণ খুব শান্তভাবে আমার দিকে তাকিয়ে থেকে বলল, তুমি কি জানো আজকে আমি আমার জীবনের সবচেয়ে খুশির খবরটা পেয়েছি? কিন্তু তোমার পরের কথাগুলো শুনে আমার খুশি প্রকাশের আগ্রহ পাচ্ছি না। তুমি আমাকে এতটা স্বার্থপর মনে করো, ততটা স্বার্থপর আমি না। আর তুমি কিভাবে চিন্তা করলে একটা বাচ্চা আমি আমার কম্পিটিটর মনে করব? তুমি আমাকে আদর করবে না, সে চিন্তা আমি করি না। কারণ তোমার কাছ থেকে আদর আদায় করার কৌশল আমি ছোট থেকেই জানি। ওর কথাগুলো শুনে স্বস্তি পেলাম। ও এই খবরটা ঘন্টাখানেকের মধ্যে আমার বাবার বাসায় নাহিদকে, আত্মীয়, বন্ধু সবার কাছে ফোনে বলে দিল। ওর চোখে মুখে কি পরিমাণ খুশি ছিল যে দেখতে পাচ্ছিল সেটা কাউকে বোঝাতে পারবো না। সেদিন ওর সাথে আমার ভাব হয়ে গেছিল, তার চেয়ে বেশি খুশিও সেদিন হয়েছিল। নাহিদ রাতে বাসায় আসার পর 2 ভাই বোন মিলে গলা জড়াজড়ি করে খুশিতে কান্না শুরু করে দিল। নাহিদ অসম্ভব খুশি ছিল সেদিন। 2 ভাই বোন মিলে আমাকে নিয়ে সেদিন রাত 1টা পর্যন্ত প্ল্যানিং করছে। আমি কি করলে পরিপূর্ণ সুস্থ থাকবো, টেনশন ফ্রি থাকবো, আমার উপর কোনোদিন প্রেশার পড়বে না, কিভাবে খুশি থাকবো, কোন ডাক্তার আমার জন্য বেস্ট হবে, এইসব। পরদিন থেকে নাদিয়া হয়ে গেল আমার মা, আমি ওর মেয়ে। যে নাদিয়া সবকিছু আমি দেখাশোনা করতাম, সে নাদিয়া আজ আমার সবকিছু দেখাশুনো করে। মনে হচ্ছে আমার শাশুড়ি ওর হাতে আমাকে তুলে দিয়ে গেছে। ও আমাকে একটা কাজও করতে দিত না। একটা কাপড় পর্যন্ত আমাকে ভাঁজ করতে দিত না। বাসায় আগে একটা বুয়া ছিল। তবুও আমার সুবিধার জন্য নাহিদকে বলে নাদিয়া আরেকটা কাজের বুয়া রাখলো। ২ সপ্তাহ পর দেখি, গেট খুলে দেখি আম্মা বড় একটা কাপড়ের ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে। সাথে নাদিয়াও দাঁড়িয়ে আছে। আম্মা ঘরে ঢুকছে আর বলছে, "এই মেয়ে আমাকে জোর করে নিয়ে এসছে।" মানে কি? আমি। নাদিয়া ঘরে ঢুকে বলল, "আন্টি ব্যাগ প্যাক করেন। আমি আপনাকে নিতে এসেছি। বেশি করে কাপড় নিবেন? ভাবির ডেলিভারি পর্যন্ত ওখানে থাকতে হবে আপনাকে।" আমি ওকে বললাম, "মেয়ের শ্বশুরবাড়ি আমি এতদিন থাকলে মানুষ কি বলবে? তার চেয়ে ভালো ওকে আমার এখানে দিয়ে দাও। ডেলিভারি পর্যন্ত এখানে থাকবে।" এই মেয়ে বলে কিনা আমি আমার ভাবিকে এখানে আসতেও দিব না, আর আপনাকে না নিয়ে আমি বাসায় ফেরতও যাব না। কেমন মা আপনি? আপনার মেয়ের এখন আপনাকে দরকার, আপনি যেতে চাইছেন না? তোর ননদ বলতে গেলে আমাকে বাসা থেকে তুলে নিয়ে এসেছে আম্মা। তুলে নিয়ে আসবো না তো কি করব? আপনি আপোস সে আসতে
চান নাই তাই জোর করে নিয়ে এসছে নাদিয়া। নাদিয়া আমার এত যত্ন করে সেটা আম্মাও খেয়াল করলো। রাতে আম্মা ওকে বলল, "তুমি তো মায়ের দায়িত্ব পালন করছো। তুমি থাকতে আমাকে নিয়ে আসলে কেন? তোমার কাছে আমি আমার মেয়েকে চোখ বন্ধ করে বিশ্বাস করে দিয়ে যেতে পারি।" কি অদ্ভুত তাই না? একদিন ওর মা আমার হাতে ওকে তুলে দিয়েছিল। আর আজ আমার মা ওর হাতে আমাকে বিশ্বাস করে তুলে দিচ্ছে। খুব ভালো যাচ্ছিল দিনগুলি। নিজেকে তখন আমার রানীর মতো মনে হতো। ঘরের সবাই অপেক্ষা ছিল কবে বাচ্চাটা দুনিয়াতে আসবে। আমার যখন ৭.৫ মাস চলছিল তখন একদিন চেকআপ করানোর জন্য ডাক্তারের কাছে যাই। আমি বাসার সিঁড়ি দিয়ে নিচে নামছিলাম। নাদিয়া আমার পিছনে আসছিল। এমন সময় নাহিদ ঘর থেকে বের হয়েছে নিচে গিয়ে গাড়ি বের করবে। নাহিদ কখন সিঁড়ি আস্তে ধীরে নামতো না। দৌড়ে নামতো। ওকে ঘর থেকে বের হতে দেখে নাদিয়া ওকে বলল, "ভাইয়া একটু আস্তে নামো।" নাহিদ নাদিয়ার কথা পাত্তাই দিল না। ওর মতো দৌড়ে দিয়ে নামছিল। নাদিয়া যা সন্দেহ করছে তাই হলো। নাহিদের গায়ের সাথে আমার জোরে ধাক্কা লেগে গেল। আমি নিচে পড়ে যাচ্ছিলাম। কিন্তু হঠাৎ অনুভব করলাম আমি নিচে পড়ে যাইনি। নাদিয়া আমাকে ধরে রেখেছে। আমার বাচ্চাটার কিছু হয়নি। নাদিয়া খুব রেগে গেছিল। নাদিয়া বলে, "আমি জানতাম এমন কিছু একটা হবে। তুমি তোমার মতোই নামবে। তাই প্রস্তুতি নিয়ে রেখেছিলাম। আসলে ভাইয়া তোমার না কোনো চিন্তাই নেই। বাচ্চা যদি মারা যেত তাহলে তুমি কি করতে? মানুষ এত কেয়ারলেস কিভাবে হয়? তোমাকে বলা সত্ত্বেও তুমি সাবধান হওনি? ঠিক তো? আজকে যদি এই মেয়ে না থাকতো তাহলে তো আমি নিচেই পড়ে যেতাম। আমার বাচ্চাটার কি হতো?" ভয়ে আমার গলা শুকিয়ে আসছিল। সাথে নাহিদের উপর রাগ হচ্ছিল প্রচুর। সেদিন আমি আর হসপিটালে যাইনি। নাহিদের সাথে কোনো কথাই বলিনি। সারাটা দিন নাদিয়ার হাত ধরে বসেছিলাম। সেদিন মনে হচ্ছিল আল্লাহ পরিত কোনো ফেরেশতা ওকে আল্লাহ পাঠিয়েছে আমার আর আমার বাচ্চাকে এত বড় বিপদ থেকে বাঁচানোর জন্য। সারাদিন ঘোরের মাঝেই ছিলাম। আমার বিশ্বাসই হচ্ছিল না আমি ঠিকঠাক আছি। ধীরে, ধীরে আমার ডেলিভারি ডেট এসে পড়ল। আমি যেদিন থেকে হসপিটালে অ্যাডমিট হলাম, সেদিন থেকে নাদিয়া আমার সাথে হসপিটালে থাকলো। ওকে কোনোভাবেই বাসাতে পাঠাতে পারিনি। আমাকে যখন অপারেশন থিয়েটারে নেওয়া হচ্ছিল, তখন আমাকে ওটিতে ঢোকানোর আগ পর্যন্ত নাদিয়া আমার হাত ধরে রেখেছিল। আর বারবার বলেছিল, "ভাবি একদম ভয় পাবা না। সবকিছু ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ।" আমি আম্মাকে বলেই রেখেছিলাম আমার বাচ্চাকে যেন নাদিয়ার হাতে ১ম দেওয়া হয়। শুনেছিলাম বাচ্চা ১ম যার কোলে যায়, তার সাথে নাকি বাচ্চার আত্মার সম্পর্ক তৈরি হয়। আমি চাইছিলাম আমার ২ সন্তানের মাঝে যেন আত্মার সম্পর্ক তৈরি হয়। আমাদের ঘরে ছেলে সন্তান এলো। আমার ইচ্ছে অনুযায়ী ছেলেকে নাদিয়ার কোলে দেওয়া হলো। আমাকে ওটি থেকে বের করানোর পর আম্মা আমাকে বলল, "জানিস তুই যতক্ষণ ওটিতে ছিলি ততক্ষণ ওটির দরজার বাইরে দাঁড়িয়ে ছিল। একটু এদিক সেদিক যায়নি, এমনকি বসেওনি। তোর বাচ্চাকে দেখার পর আমরা সবাই বাচ্চাকে নিয়ে ব্যস্ত ছিলাম। তোর কথা আমরা ভুলেই গেছিলাম। কিন্তু ও বাচ্চাকে কোলে নেওয়ার পরও তোর কথা ভুলেনি। আমাদের মধ্যে একমাত্র ওই তোর কথা জিজ্ঞাসা করছিল, তুই কেমন আছিস? তুই ভালো আছিস শুনে ও শান্ত হয়নি। তোকে নিজ চোখে দেখার পরেও শান্ত হয়েছে। আমাকে বেডে দেওয়ার পরেও এসে আমাকে এক হাত ধরে রেখেছে। আর বাবুকে আরেক হাতে কোলে নিয়ে রেখেছে। ওকে দেখে মনে হচ্ছে আর ছোট নেই নাদিয়া। ও অনেক বড় হয়েছে। এখন একাই আমাকে আর আমার বাবুকে সামলাতে পারে। বাবুর নাম আমরা ওর পছন্দ মতো রাখলাম নিহাল। নাদিয়া নিহালকে সর্বক্ষণ আগলে রাখত। নাদিয়া ওর রুমে পাঠিয়ে নিজে আমার আর বাবুর সাথে থাকতো। বাবু যতবার রাতে ঘুম থেকে উঠতো ততবার ও উঠে বসে থাকতো। ওকে কত বলতাম, "তুই এভাবে রাত জাগিস না, তোর সমস্যা হবে। তুই তোর রুমে ঘুমা। নাহিদ আর আমি সামলে নেব।" কিন্তু ও রাজি হতো না। বলতো, "ভাবি, নিহাল আমার চোখের সামনে বড় হতে দেখতে চাই। ওর জীবনে একটা মুহূর্ত আমার অদেখা থাকুক আমি চাই না।" আমি ওর এই ধরনের মুরুব্বি টাইপের কথাগুলো শুনে চুপচাপ শুনতাম আর মনে, মনে হাসতাম। কখনো কিছু বলতাম না। মেয়েটা খুব ছোট থেকে বেশ গোছানো চিন্তাধারা। অন্যের যেকোনো সমস্যা না শুনেই বুঝে যায়। কখনো অন্যায় আবদার ধরতো না। ওর বয়সটা খুব কম হলেও ওর চিন্তাভাবনা ছিল একদম বড়দের মতো। ও যখন ক্লাস 9 এ উঠলো তখন ওর স্কুল থেকে একদিন ফোন আসলো। ফোনটা ওর হেডমাস্টার ছিল। উনি বললেন, "স্কুলে তো ফর্ম ফিল আপ হচ্ছে। নাদিয়া তো ওর ফর্মে ওর বাবা-মার জায়গায় আপনার আর আপনার স্বামীর নাম দিয়েছে।" আমি খুব অবাক হয়েছিলাম। ওনাকে বলছিলাম, "আচ্ছা ঠিক আছে আমি দেখছি।" নাদিয়া বাসায় আসার পর ওকে জিজ্ঞাসা করলাম, "কিরে তুই নাকি ফর্মে আমাদের নাম দিয়ে আসছিস?" "হ্যাঁ, দিয়ে আসছি। তোমরাই তো আমার বাবা-মা। তোমরা আমাকে নিজের মেয়ের মতো বড় করছো। আর তোমরাদের আমি বাবা-মা মনে করি। তাই তোমাদের নাম দিয়ে আসছি। ঠিকই তো, ও আমাদের মেয়ে। আমাদের নাম দিবে না তো কার নাম দিবে?" একদিকে নাহিদা বড় হচ্ছিল, অন্যদিকে নিহাল। নিহালের সাথে নাহিদার ঠিক যে সম্পর্ক তৈরি হয়েছে যেমনটা আমি চেয়েছিলাম। আমার ছেলে আমার চেয়ে নাদিয়ার ভক্ত বেশি। ওর কারণে নিহালকে
পালতে আমার কোনো কষ্ট হচ্ছিল না। নাদিয়ার আচার ব্যবহার, কাজ, কথা সব দিক থেকে আমার শাশুড়ির প্রতিচ্ছবি ছিল। নাদিয়ার এসএসসি পরীক্ষার রেজাল্ট যেদিন প্রকাশ হলো, সেদিন যে আমরা কি খুশি হয়েছিলাম তা কাউকে বলে বোঝাতে পারব না। ওর রেজাল্ট প্রকাশের দিন আমার বাসায় সবাইকে দাওয়াত দিয়ে এনেছিলাম। সেদিন রাতে আম্মা আর আমি ছাদে বসে গল্প করছিলাম। উপর থেকে দেখলাম একটা বিয়ের গাড়ি যাচ্ছে। গাড়িটা দেখে আমার নাদিয়ার কথা মনে পড়ে গেল। আম্মাকে বললাম, "আম্মা, নাদিয়াটা কেমন দ্রুত বড় হয়ে যাচ্ছে দেখছো তো?" দেখছি। এই তো আর কিছুদিন। এরপর দেখবি নাদিয়া এরকম গাড়ি করে একদিন শ্বশুরবাড়ি যাবে।" "আচ্ছা আম্মা, মেয়ে যখন শ্বশুরবাড়ি চলে যায় তখন মায়ের কেমন লাগে?" "কেমন লাগে? এত বছর একটা মেয়েকে বুকে আগলে রেখে বড় করার পর অন্যের হাতে তুলে দেওয়া, কলিজা কেটে অন্যকে দেওয়ার সমান। ওই কষ্ট কাউকে বোঝানো সম্ভব না। এটা আমরা মায়ের মেয়েরা কে বিয়ে দিছি শুধু আমরাই বুঝি।" আম্মার কথা শুনে আমার কলিজায় লাগছিল। আম্মাকে বললাম, "আম্মা, আমি নাদিয়াকে কিভাবে আরেকজনের হাতে কিভাবে তুলে দেব? আমি তো ওকে দিয়ে থাকতেই পারব না। ও আমাকে ছেড়ে আরেক বাড়িতে থাকবে মনে হলে দম আটকে আসছে। না, ওকে আমি আরেকজনের বাড়িতে দিব না।" "তাহলে কি ওকে বিয়ে দিবি না?" "দিব, কিন্তু ওর জামাই ঘর জামাই থাকবে।" বাসায় এসে নাহিদকে জানিয়ে দিলাম, "শোনো নাহিদ, জামাই কিন্তু ঘর জামাই থাকবে।" নাহিদ ভেবেছিল আমি দুষ্টামি করছি। আমার কথা শুনে বলল, "তাহলে তো ওর জামাই ওকে রান্না করে খাওয়াতে হবে।" এই কথা বলে ও জোরে হাসলো। "দেখো, আমি কিন্তু সিরিয়াস। ও চলে যাবে মনে হলে আমার মাথা খারাপ হয়ে আসছে। আর তুমি মজা করছো? তবে অবশ্য তুমি তো করবাই। আর ওর সম্পর্কে তুমি কি বুঝবা?" ও মুচকি এসে বলল, "তানহা, নাদিয়ার কোনো সিদ্ধান্তে আমি কখনো হস্তক্ষেপ করিনি, আর করব না। ও যতটুকু আমার তার চেয়ে অনেক বেশি তোমার। ওকে আমার খুব ভালো একটা কলেজে ভর্তি করালাম। ওকে নিয়ে আমাদের অনেক বেশি স্বপ্ন ছিল। কিন্তু কথায় আছে না, বেশি আশা করা ঠিক না। যত বেশি আশা করবে তত দ্রুত তা ভেঙে যাবে। আমাদের ক্ষেত্রেও তাই ঘটেছিল। ওকে কলেজে ভর্তি করানোর ৩-৪ মাস পর্যন্ত স্বাভাবিক ছিল। নাহিদের চাচাতো বোনের বিয়ের অনুষ্ঠানের পর থেকে ওর আচরণ কেমন যেন বদলে যেতে শুরু করলো। ও চুপচাপ বসে থাকতো, মাঝে মাঝে একাই হাসতো, ঠিকমতো খাওয়া দাওয়া করতো না, নেহালের সাথে তেমন মেলামেশা করতো না। ওর পরিবর্তন আমাদের সবার নজরে পড়তে লাগলো। নাহিদের সাথে ব্যাপারটা শেয়ার করলাম। ও বলল, "দেখো, তুমি ওকে বড় করেছো। আমার চেয়ে তোমার সাথে ফ্রি। আমি সাথে থাকলেও ও কিছু নাও বলতে পারে। এর চেয়ে ভালো হবে তুমি ওকে একা জিজ্ঞাসা করো।" আমি ওর চিন্তায় অস্থির হয়ে যাচ্ছিলাম। এর দুদিন পরে ওকে সুযোগ বুঝে জিজ্ঞাসা করলাম, "নাদিয়া, কি হয়েছে তোমার? তুই এমন বদলে যাচ্ছিস কেন? কেউ কিছু বলেছে তোকে? তোর মুখের দিকে আমি তাকাতে পারছি না। না খেয়ে তো অসুস্থ হয়ে যাচ্ছিস।" ও মুচকি এসে বলল, "ভাবি, একটা বিষয় নিয়ে দ্বিধায় ছিলাম। বিষয়টা নিয়ে এগাবো নাকি বাদ দিব, দ্বিধা এখন আর নাই। আমি আমার উত্তর পেয়ে গেছি। আজ থেকে তুমি আমাকে আবার স্বাভাবিক দেখবে।" ওকে আমি জিজ্ঞাসা করলাম কয়েকবার, কিন্তু ও বারবারই উত্তর দিল যে সময় হলে নাকি বলবো। ওর কথাগুলো আমার কাছে কেমন যেন গোলকধাঁধার মতো লাগছিল। তখনই আমার সন্দেহ হয়েছিল নাদিয়া কারোর সাথে সম্পর্কে জড়িয়ে পড়ল না তো। কথাগুলো আমি আম্মার সাথে বললাম। আম্মা সব শুনে বলল, "দেখ, ও এখন বড় হয়েছে, আর এই বয়সে প্রেম করাটাই স্বাভাবিক। তুই এত চিন্তা করিস না। নাদিয়া প্রেম করছে সেটা নিয়ে আমার সমস্যা না। সমস্যা আছে ভালো খারাপ বিবেচনা করার মতো বয়স এখনো হয়নি। যদি সেই ছেলে ভালো না হয়, যদি নাদিয়ার কোনো ক্ষতি করে, তাহলে আমি কি করব? উফ! তুই এত চিন্তা বাদ দে তো। ও যদি কারো সাথে প্রেম করে তাহলে তো জানতেই পারবি। ছেলে ভালো না খারাপ তখন না আমরা বুঝতেই পারবো। আর নাদিয়া তোকে যথেষ্ট মান্য করে। তোর কথার বাইরে ও কিছুই করবে না। শুধু খেয়াল রাখ ও কখন কি করে।" আম্মার কথা অনুযায়ী আমি ওর সব বিষয় লক্ষ্য করলাম, শুরু করলাম। দেখলাম ও আমার কাছ থেকে কথা লুকাচ্ছে, এমনকি মিথ্যে কথাও বলছে। আমি খুব কষ্ট পেতাম যখন দেখতাম আমাকেও মিথ্যে কথা বলছে। মনে হতো আমার এত না আদরের নাদিয়া আমার কাছ থেকে দূরে সরে যাচ্ছে। ওকে আমি কয়েকদিন জিজ্ঞাসা করছি কাউকে পছন্দ করে কিনা, কিন্তু ও বরাবরের মতো অস্বীকার করছে। মাত্র ৩ মাস পর একদিন রাতে নেহাল অনেক রাতে ঘুম থেকে উঠে কান্নাকাটি শুরু করে দিল। তাই আবার ঘুম পাড়ার জন্য ওকে কোলে নিয়ে হাঁটতে লাগলাম। নাদিয়ার রুমের পাশ দিয়ে যাচ্ছিলাম, তখন শুনতে পেলাম রুম থেকে কথা বলার আওয়াজ। এত রাতে কথা বলে কে ওর রুমে? আস্তে করে ওর রুমের দরজা খুলে দেখি জানলার পাশে দাঁড়িয়ে ফোনে কথা বলছে। "অনেক রাত হয়েছে, প্লিজ তুমি এখান থেকে যাও।" বুঝতে পারলাম বাসার সামনে ওর জন্য কেউ একজন দাঁড়িয়েছে। সাথে সাথে আমি অন্য রুমের ব্যালকনিতে গেলাম। আমার ধারণায় ঠিক, যে দেখে এক ছেলে ওর জানলার সামনে দাঁড়িয়েছে। ছেলেটা একটু জোরে কথা বলছিল, আর দোতলার বাসা হতে ছেলেটার কথা আমি শুনতে পাচ্ছিলাম। ছেলেটা বলছে, "তুমি না আসলে আমি যাব না। তোমাকে আমি কাছ থেকে এক নজর দেখেই চলে যাব।" আমি ওখানেই দাঁড়িয়েছিলাম, এটা দেখার জন্য যে ও কতক্ষণ দাঁড়িয়ে থেকে। ৪-৫ মিনিট পর দেখি নাদিয়া ওই ছেলের সাথে দেখা করার জন্য নিচে চলে গেছে। আর ওকে দেখা মাত্র ছেলেটা ওকে জড়িয়ে ধরছে। নাদিয়া একবার ছাড়াতে চেয়েছিল, কিন্তু ছেলেটা ওকে ছাড়েনি। এসব দেখে আমার মাথা ঘুরছিল। নাদিয়া এতদূর এগিয়ে গেছে, অথচ আমি এর কিছুই জানি না। নাদিয়ার উপর তাকাতে দেখে ফেলে আমি উপর থেকে দাঁড়িয়ে দেখছি সব।
ও আমাকে দেখে দৌড়ে চলে আসে। আমি ওর ঘরেই দাঁড়িয়েছিলাম। নিজেকে খুব বেশি বুদ্ধিশূন্য লাগছিল। নাদিয়া রুমে এসে আমার হাত ধরে বলল, "ভাবি, আই এম সরি।" আমি ওর হাতটা ছাড়িয়ে বলি, "আমি এখন কোনো কথাই বলতে চাই না। তুমি গিয়ে ঘুমাও, কাল সকালে কথা হবে।" আমি সেই রাতে একটুও ঘুমাতে পারিনি। সারা রাত এঘর ওঘর হাঁটছি। পরদিন সকালে আমি ওকে কলেজে যেতে দেইনি। নাহিদকে সকালে অফিস যেতে দেইনি। কারণ এই বিষয়টা একটা সুরাহা করা খুব দরকার। মেয়ে আমার রাত ২ টায় ঘর থেকে বের হয়। আরেক ছেলের ডাকে কথা মনে হতেই আমার শরীর কাঁটা দিয়ে উঠছিল। সকালে নাস্তা শেষে নাদিয়াকে আমাদের সামনে বসতে বললাম। নাহিদ জিজ্ঞাসা করছে, "কি হয়েছে তাড়াতাড়ি বলো। আমার মিটিংয়ে দেরি হয়ে যাচ্ছে।" আমি ওকে নাদিয়ার সামনে গত রাতের কথা বলছি। সব শুনে তো নাহিদের চোখ কপালে ওঠার উপক্রম। আমরা দুজনে অনেক বড় ধাক্কা খেয়েছিলাম। তবু আমরা ওর সাথে কোনো খারাপ ব্যবহার করিনি। আমরা চেয়েছিলাম ঠান্ডা মাথায় বিষয়টা সামলাতে। আমি নাদিয়াকে জিজ্ঞাসা করলাম, "ছেলেটার নাম কি?" "আসাদ।" "ওকে তুই চিনিস কিভাবে?" "তৌহিদ ভাইয়া?" "নাহিদের চাচাতো ভাই, বন্ধু। তিশা আপুর বিয়েতে পরিচয় হয়েছে।" "তৌহিদ কি জানে?" "হ্যাঁ, ওদের ঘরে সবাই জানে।" "চাচি জানে?" "হ্যাঁ।" সেদিন যখন বলল ও প্রেমিক তৌহিদের বন্ধু, একথা শুনে আমার আত্মা বের হওয়ার উপক্রম। কারণ তৌহিদ মোটেও ভালো ছেলে না। ওর বন্ধু না জানি কেমন হবে। তবুও মনটা অনেক কষ্টে স্থির করলাম। এই ভেবে যে ছেলেটি ভালোও হতে পারে। নাহিদের নাদিয়ার কাছ থেকে সব খবর নিয়ে জানতে পারলাম ছেলেটা মাস্টার্সের পাশাপাশি ছোটখাটো জবও করে। ওর বাবা রেলওয়ে ডিপার্টমেন্টে অফিসার ছিল। ছোট ২ টা ভাই-বোন আছে। ছেলেটা খুব ভালো, ৫ ওয়াক্ত নামাজ পড়ে। আর নাদিয়াকে নাকি পাগলের মতো ভালোবাসে। নাদিয়ার কথা শুনে ভালো মনে হলো। তবুও আমার সন্দেহ গেল না। সন্দেহ দূর করার জন্য আমি লোক পাঠিয়ে ঠিক করলাম ওর খবর নেওয়া। জানতে পারলাম ছেলে আমার বাবার বাসায় এলাকায় থাকে। আর সে যা বলেছে তার অর্ধেকই মিথ্যা। ছেলে আসলে মাস্টার পাস জব করে না। এই ছেলে এসএসসি ফেল। প্রতি রাতে নেশা করে বাড়ি ফিরে। ৫ ওয়াক্ত নামাজ তো থাক দূরের কথা, সে কোনোদিন মসজিদে পা রাখেনি। রাস্তায় মেয়েদের আজে-বাজে কথা বলে। আর বিভিন্ন মেয়েদের সাথে শারীরিক সম্পর্ক করে ছেড়ে দেওয়াটা তার নেশা। প্রতি ৬ মাস পর নতুন কোনো মেয়েকে তার শিকার বানায়। এসব কথা শোনার পর আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। তবুও আরো ভালো করে সত্যতা জানার জন্য আমি আমার ভাইকে জিজ্ঞাসা করলাম। সেও একই কথা বলল। কি করব? আমি দিশেহারা হয়ে যাচ্ছিলাম। ছুটে গেলাম আমার চাচী শাশুড়ির বাসায়। ওনাকে ঘরে ঢুকতেই জিজ্ঞাসা করলাম, "নাদিয়া আসাদের সাথে প্রেম করে সেটা কি আপনি জানেন?" উনি এক ভোঁপন ভোলানো হাসি দিয়ে বলল, "হ্যাঁ রে মা, আমি তো নাদিয়ার মায়ের মতো। মা তো সন্তানের মুখটা দেখলে বুঝেই যায় সন্তান কি চায়। আসাদ যে একটা বেকার ছেলে, মদ খায়, বিভিন্ন মেয়েদের সাথে ঘুমায়, অশিক্ষিত, এগুলো জানার পর আপনি এসব কিভাবে সায় দিলেন?" "আরে ধুর বেয়াক্কেল ভাইয়া, পোলা মানুষ তো এই বয়সে এসব করব। বিয়ের পর সব ঠিক হয়ে যাব। আর পোলা বেকার তো কি হয়েছে? তোমার দেবর তো আর নাহিদ নাদিয়ার জন্য কম রাইখা যায় নাই। ওই থাইকা ওই পোলারে দিবি। ব্যবসা-বাণিজ্য কইরা খাবে।" ওনার কথা শুনে ইচ্ছে হচ্ছিল ওনাকে আমি উপর থেকে ধাক্কা মেরে নিচে ফেলে দেই। ওনাকে খুব জোরে চিৎকার করে বললাম, "আপনার মাথা ঠিক আছে? আপনি কি সব বলছেন এসব? আপনার কি ধারণা আপনি আমাকে উল্টোপাল্টা বোঝাবেন? আর আমি আপনার কথা মেনে নেব? আমি ওকে ওই অসভ্য ছেলের হাতে তুলে দিব না, কক্ষণই না। ওই মাইয়া নাদিয়ারে বিয়ে দেওয়া তুমি কেডা? আমি ওর বড় চাচি। ওর বড় চাচি মায়ের চেয়েও বেশি। আমাগো মাইয়া আমার পছন্দের, আমি বিয়ে দিমু। আর ওই পোলার লগে দিমু। এই ব্যাপারে তুমি নাক গলাবা না। আমি আমার মেয়ের ব্যাপারে ১০০ বার নাক গলাবো। বরং আপনি গলাতে আসবেন না। আপনি শুধুমাত্র ওর নামমাত্র চাচি। আজ পর্যন্ত আপনি ওর প্রতি কোনো দায়িত্ব পালন করেননি। ছোট থেকে আমি ওকে বুকে আগলে বড় করেছি। আমি ওর মা। ওর সব ডিসিশন আমি নিবো। অন্য কারো কোনো সিদ্ধান্ত নেই ওর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার। এমনকি নাহিদেরও না। ওরে আল্লাহ রে! তা ম্যাডাম, আপনি কবে থেকে ওর মা হইলেন? যেদিন থেকে ওর মা আমাকে ওর মা হওয়ার অধিকার দিয়ে গেছে। এটা বলে আমি বের হয়ে এলাম। আমার বুকটা ফেটে কান্না পাচ্ছিল। এই ভেবে যে আমি কেন ওর প্রতি আরেকটু ভালোভাবে লক্ষ্য রাখিনি। আমার মাথায় কেন আসে নাই যে মেয়েটা বয়সটাই খারাপ। যেকোনো মুহূর্তে যেকোনো ভুল পথে পা বাড়াতে পারে। বাসায় এসে ইচ্ছেমতো কতক্ষণ চিৎকার করে কাঁদলাম। বড় আপাকে ফোন দিলে সব বললাম। আপা বলল, "যা হওয়ার হয়ে গেছে। শুধু নিজেকে দোষারোপ করিস না। কান্নাকাটি থামা। নিজে আগে স্বাভাবিক হ। এখন মূল চিন্তার বিষয় হচ্ছে নাদিয়াকে কিভাবে ওই রাস্তা থেকে ফেরাবি। তুই যা বলছিস ও তো মনে হচ্ছে ওই ছেলের প্রতি অনেক বেশি দুর্বল হয়ে পড়েছে। ওকে ফেরানো একটু কষ্ট হবে। একদম মাথা গরম করবি না। একদম মাথা ঠান্ডা করে কাজ করবি যাতে নাদিয়া ভেঙে না পড়ে। বুঝিসই তো এখন খুব বেশি ইমোশনাল। তুই রাগের মাথায় তুই কোনো একটা কথা বলবি, পরে যদি মেয়েটা তাহলে কিন্তু হিতে বিপরীত হবে। নাহিদকে ছেলের ক্যারেক্টার সম্পর্কে জানিয়েছিস? না, এখনো জানাইনি। নাহিদ বাসায় আসলে ওকে সব খুলে বলবো। কারণ বিষয়টা সিরিয়াস হয়ে যাচ্ছে। আর তোকে আমি আবারও বলছি স্বাভাবিক হও। নাদিয়াকে কিভাবে ঠিক পথে আনবি সেদিকে খেয়াল রাখ। আর শোন, নাদিয়া তোকে অনেক বেশি ভালোবাসে। ওই ছেলের জন্য তোকে কখনোই ছেড়ে যাবে না। তোর ভালোবাসাটা ওর কাছে বড়। বড় আপার কথা শুনে কিছুটা স্বস্তি পাচ্ছিলাম। নিজে মনে শক্ত করলাম যে আমার
ভেঙে পড়লে চলবে না। আমার মেয়েকে অন্ধকারের পথ থেকে বের করে আনতে হবে। রাতে নাহিদকে সব বললাম। ও বলেছিল মেয়েকে দূরে পাঠিয়ে দিতে। কিন্তু আমি না করে দিলাম। বললাম, ওকে আমি অন্য কারো ভরসায় দিব না। আমার নাদিয়া এখানেই থাকবে। আমার চোখের সামনে। আমি ওকে দেখে রাখবো। আর ওকে আমি সব বুঝিয়ে বললে ও নিশ্চয়ই আমার কথা শুনবে। চলো নাদিয়ার সাথে কথা বলি। আমরা দুজনে নাদিয়ার রুমে গেলাম। আমি কথা শুরু করব। নাদিয়া, আশাদ তোকে যা বলেছে তা কতটুকু সত্য? কি তুই কখনো যাচাই করছিস যে কথাগুলো কতটুকু সত্য? না ভাবি, যাচাই করব? উম ও আমাকে নিজের চেয়েও বেশি ভালোবাসে। ও আমাকে মিথ্যে বলার প্রশ্নই আসে না। নাদিয়া আশার থেকেও কখনোই ভালোবাসে না। ও একটা মিথ্যুক, নেশা করে এসএসসি ফেল, কোনো জব করে না। রাস্তায় মেয়েদের অশালীন মন্তব্য করে, বিভিন্ন মেয়ের সাথে ওর শারীরিক সম্পর্ক। কিছুদিন পর তোর সাথে এসব করবে। নাদিয়া আমার হাত চেপে ধরে বলল, "ভাবি এসব তুমি ভুল শুনছো। ও কখনোই এসব করতে পারে না। ও আমাকে খুব ভালোবাসে। তুমি জানো আমি ১ম এ সম্পর্কে জড়াতে রাজি হইনি। তখন খুব কান্নাকাটি করতো ফোনে। এরপর একদিন হাতের নখ কেটে ফেলে। সেদিন আমার কাছে মনে হচ্ছিল আমি ওকে এই কাজ করতে বাধ্য করেছি। আমি যদি ওকে ফিরিয়ে দেই তাহলে আমি ওর মতো ভালোবাসা আর কোনোদিন খুঁজে পাবো না। ওর মতো কেউ আমাকে ভালোবাসতে পারবে না। তুমি বলো ভাবি, যদি আমাকে নিজের চেয়ে বেশি ভালো নাই বাসতো, তাহলে তো রগ কাটতে পারতো না। ও রগ কেটেছে এটা তোকে কে বলছে? তহিদ ভাইয়া বলছে। তুই ওর হাতে কি কোনো দাগ দেখেছিস? না ভাবি, ও নাকি কাটা জায়গায় একটা ক্রিম লাগিয়েছে তাই দাগটা মুছে গেছে। নাদিয়া, তুই কেন বুঝতে পারছিস না? ওটা মিথ্যে কথা বলছে। ও রগ-টগ কিছুই কাটেনি। ভাবি, ওর কান্না তো আমি শুনেছি, দেখেছি। চোখের পানি কখনো মিথ্যা হয় না। ও যদি ভালো না বাসতো তাহলে তো ওর কান্না করতে পারতো না। আমি আর নাহিদ ওর কথা শুনে হতবাক হয়ে গেছিলাম। নাদিয়ার মতো মেয়ে, এত বিচক্ষণ একটা মেয়ে এত বোকা হলো কবে থেকে? দেওয়ালে নিজের মাথা নিজেই ঠুকরে ইচ্ছে করছিল। তবুও ঠান্ডা মাথা রেখে ওকে অনেকক্ষণ বোঝালাম। কিন্তু কিছুই বুঝলো না। তবুও আমরা দুজনে একে প্রতিদিনে ভালোভাবে বোঝাতাম আর বসে, বসে কাঁদতাম। এভাবে মাস ৫ এক চলে গেল। নাদিয়ার মাঝে কোনো পরিবর্তন আসলো না। তবুও আমি হাল ছাড়িনি। আমার দৃঢ় বিশ্বাস ছিল ও একদিন ফিরে আসবে। একদিন ওর কলেজের হেডমিস্ট্রেস ফোন দিয়ে বলল আমাকে ওনার সাথে এখনই দেখা করতে। আমি সাথে, সাথে বের হয়ে গেলাম। যাওয়ার পর উনি বললেন, "নাদিয়া ইদানিং কলেজে রেগুলার আসে না। প্রতি সপ্তাহে ১ দিন ২ দিন মিস করছে। কোনো সমস্যা হচ্ছে না বাসায়?" ওনার কথা শুনে আমি বুঝে ফেললাম নাদিয়া কলেজের কথা বলে আশাদের সাথে দেখা করতে যায়। আমি ওনাকে মিথ্যে করে বললাম, "ম্যাম আসলে আমি একটু অসুস্থ, তাই ওকে আমি কলেজে আসতে দিই না। দেখুন ওর ফার্স্ট ইয়ারের রেজাল্ট কোনোমতে টেনে টুনে পাস করছে। এভাবে চলতে থাকলে কিভাবে হবে?" ওর রেজাল্ট দেখে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছিল। সেদিন আমার ধৈর্যের সব বাঁধ ভেঙে গেল। রাগে আমার গা জ্বলে উঠছিল। ওকে আমি এত ঠান্ডা মাথায় বুঝাচ্ছি, তবুও নাদিয়া আমার কথায় দামিয়ে দিচ্ছে না। ওর সাহস কত বড় ওই ছেলের সাথে প্রতিদিন সপ্তাহে ঘুরতে যায়, তাও আবার কলেজ ফাঁকি দিয়ে। তার মানে আজও ও আশাদের সাথে বেরিয়েছে। ওর বাসায় ফেরা অপেক্ষায় করছিলাম। কলেজ ছুটি হওয়ার পর বাসায় প্রতিদিন পৌঁছায় ঠিক সেই সময় বাসায় আসলো। আমি ওকে বললাম, "বাহ! মেয়ে তো ভালো নাটক শিখেছে।" একদম সময় মতো বাসায় চলে আসলো যাতে আমি সন্দেহ করতে না পারি। "কিসের নাটক ভাবি? তুই কলেজ ফাঁকি দিয়ে প্রতি সপ্তাহে আশাদের সাথে ঘুরতে যাস?" "কক্ষনোই না ভাবি, এসব মিথ্যে কথা।" "খবরদার নাদিয়া, আর একটা মিথ্যে কথা বললে তোর হেডমিস্ট্রেস আমাকে সব বলেছে। একটা রাস্তার বাজে ছেলের জন্য আমাকে মিথ্যে বলছিস? ওই ছেলের মিথ্যে নাটক আমার ভালোবাসার চেয়ে তোর কাছে বড় হয়ে গেল, তাই না? এতদিন তোকে ঠান্ডা মাথায় বুঝিয়েছি, কিন্তু আর না। তোর প্রতি শক্ত না হলে তুই ঠিক হবি না।" আমি ওর মোবাইল ওর কাছ থেকে নিয়ে নিয়েছিলাম। ওর সাথে কলেজ যাওয়া, আমি যাওয়া আসা করছিলাম। আমাদের ফোনে আসা যাওয়া, যেকোনো কল রিসিভ করাও নিষেধ ছিল। আসাদের সাথে যোগাযোগ সব রাস্তায় আমি বন্ধ করে দিলাম। কিন্তু ওর মন থেকে আসাদকে বের করতে পারলাম না। ও বলতে গেলে ২৪ ঘন্টাই কাঁদতো ওই ছেলের জন্য, ঘুমাতো না। একঘরে সারাদিন বসে থাকতো। খাওয়া-দাওয়া সব বন্ধ করে দিয়েছিল। এভাবে ১ সপ্তাহ পর ও অসুস্থ হয়ে যায়। ওর কলেজে, কোচিংয়ে সব বন্ধ হয়ে গিয়েছিল। আমরা সবাই ওকে বুঝালাম, কিন্তু ও ঘুরিয়ে ফিরিয়ে একই কথা, "আমি আসাদকে ছাড়া বাঁচব না।" ১৫-১৬ দিন হয়ে গেলেও নাদিয়ার কোনো চেঞ্জ দেখতে পেলাম না। বরং আরো অসুস্থ হয়ে যাচ্ছিল। ভাবলাম, না, এভাবে আর হচ্ছে না। আমি আমার মেয়েকে তো আর চোখের সামনে মরতে দেখতে পাই না। কিছু একটা করতে হবে। আর ১৫ দিন যাওয়ার পর আমার ফোনে একটা মেসেজ আসলো। "ডান আপু।" মেসেজটা পাওয়ার পর কিছুটা স্বস্তি পাচ্ছিলাম। তবে এতদিনে নাদিয়া পাগল হওয়ার মতো অবস্থা হয়ে গেছিল। ওকে দেখলেই আমার চিৎকার করে কাঁদতে ইচ্ছে করত। কিন্তু আমি তা করিনি। কারণ আমি চাচ্ছিলাম না ও বুঝুক আমি কষ্ট পাচ্ছি, দুর্বল হয়ে যাক। মেসেজটা যেদিন আসলো সেদিন দুপুরে আমি ওর হাতে ওর মোবাইলটা তুলে দিয়ে আর বললাম, "দেখ নাদিয়া, তুই আমার চোখের সামনে একটু, একটু করে মারা যাবি আর আমি তা সহ্য করতে পারব না। এই নে তোর ফোন। তুই যাকে পছন্দ করছিস তার হাতেই তোকে তুলে দিব। তবুও তুই স্বাভাবিক হ। তুই যেভাবে চাচ্ছিস সেভাবেই হবে। তুই ভালো থাকলে আমরা ভালো থাকবো।" নাদিয়া আমাকে খুশিতে জড়িয়ে ধরেছিল। ওই
১ মাসে ও আমাকে একবারও জন্য জড়িয়ে ধরেনি। অথচ সেদিন আসাদের ব্যাপারটা সায় দিয়েছি, তাই আমাকে জড়িয়ে ধরছিল। আম্মাকে ফোনে সব বললাম। আম্মা বলল, "আচ্ছা, আমি বুঝতে পারছি না ওই ছেলে এমন কি করেছে যে তোর ভালোবাসাটা নাদিয়ার চোখে পড়ছে না? আম্মা ও নাটক করছে আর আমি সত্যিকারে ভালোবাসি। নাটক চোখে দেখা যায় কিন্তু সত্যিকারে ভালোবাসার পরিমাণটুকু কখনোই চোখে দেখা যায় না। এজন্য নাদিয়া ওরটা দেখতে পাচ্ছে আমারটা না। যাই হোক মা, বুঝে শুনে কাজ করিস। মেয়েটা এখনো ছোট, ওর যেন কোনো ক্ষতি না হয়।" আমার সাথে কথা বলে নাদিয়ার রুমে যেয়ে দেখি নাদিয়া কাঁদছে। "কিরে, তোর মোবাইল তো তোকে দিয়েছিলাম, এখন কাঁদছিস কেন?" "ভাবি, আসাদকে সেই দুপুর থেকে কল করেছি, বারবার ফোন কেটে দিচ্ছে। একটু আগে মেসেজ দিয়েছে আমি যেন ওকে আর ফোন না দেই।" "কি বলিস এসব? ও এখন এমন করছে কেন? আমি কিছুই বুঝতে পারছি না ভাবি। আচ্ছা, তুই এখন কান্না বন্ধ কর। কাল সকালে ওর সাথে দেখা করে জেনে নিস কি হয়েছে। এখন শান্ত হ। খেতে যাবি, খেয়ে ঘুমিয়ে পড়বি। কালকে একদম খুব সকালে ওর সাথে দেখা করিস।" পরদিন সকালে নাদিয়া আসাদের সাথে দেখা করতে গেল। আমি অপেক্ষা করছিলাম কখন নাদিয়া আসে। ও দুপুরে ১২টার পর ফেরত আসছিল। ও খুব কাঁদছিল। আমি ওকে জিজ্ঞাসা করলাম, "কি ব্যাপার, তুই কাঁদছিস কেন? আসাদ কি বলেছে তোকে? ও আমার সাথে আর সম্পর্ক রাখবে না কেন? ও নাকি নতুন গার্লফ্রেন্ডকে এসেছে।" আমি ১ম এ বিশ্বাস করিনি। এরপর ওর গার্লফ্রেন্ড আমার সামনে এনেছে। ওই মেয়ে অনেক অপমান করেছে আমাকে। বলেছে আমি নাকি আসাদকে বিরক্ত করছি। ওদের রিলেশনে আমি ঝামেলা তৈরি করছি। "তুই এসব চিন্তা করিস না। তুই এতদিন ওর সাথে যোগাযোগ করিসনি, তাই ও বোধহয় তোর সাথে রাগ করে এমন করছে। আমি বিকেলে ওর বাসায় যেয়ে ওর সাথে কথা বলব, ওকে বোঝাবো।" আমার কথা শুনে ও কিছুটা শান্ত হলো। বিকেলে আমি আর নাদিয়া আশাদের বাসায় গেলাম। ওর বাসায় যেয়ে দেখলাম মেইন ডোরটা একটু খোলা। আমরা ভেতরে ঢুকে কাউকে খুঁজে পেলাম না। হঠাৎ কর্নারে একটা রুম থেকে মেয়ের হাসির আওয়াজ পেল। আমরা দুজনেই রুমেই দিকে গেলাম। দরজার পর্দা সরিয়ে দেখি আশাদ একটা মেয়ের সাথে খুব অপ্রীতিকর অবস্থায় আছে। নাদিয়া ওদের দেখে সাথে সাথে বসে পড়ল। আশাদের দিকে একদৃষ্টিতে তাকিয়ে ছিল। আমি খুব বুঝতে পারছিলাম মেয়ের ভিতর ভেঙে চুরে যাচ্ছে। আমি ওকে ধরে বললাম, "চল এখান থেকে। ওর কাছ থেকে এর চেয়ে বেশি ভালো কিছু আশা করে না।" আমি শুধু তোর মুখের দিকে তাকিয়ে রাজি হয়েছিলাম। ও বলল, "তুমি যাও ভাবি। ওর সাথে কিছু কথা আছে আমার। আমি একটু পর আসবো।" আমি ঘর থেকে বের হলাম কিন্তু ঘরের বাইরে দরজার কাছেই দাঁড়িয়েছিলাম। আমি দেখতে চাইছিলাম নাদিয়া কি করে। ও আশাদের সাথে তর্কাতর্কি এক পর্যায়ে বলে, "আমি যে প্রেগনেন্ট তা কি ভুলে গেছো? তুমি যদি আমাকে ফিরিয়ে দাও তাহলে বাচ্চার পরিচয় কী হবে?" আমি আমার নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না। আমি রুমে ঢুকে ওকে জিজ্ঞাসা করলাম, "যা বলছিস তা কি সত্যি?" "হ্যাঁ ভাবি।" আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। সাথে সাথে ওকে চড় মারলাম। আমার মাথা খারাপ হয়ে যাচ্ছিল। প্রায় ১০ মিনিটের মতো চুপচাপ বসেছিলাম। আমি কি করব বুঝতে পারছিলাম না। সেখান থেকে উঠে আমি নাদিয়াকে নিয়ে চলে আসলাম। আম্মাকে বাসায় ফোন করে নিয়ে আসলাম। বাসায় আসার পর সব ঘটনা বললাম। আম্মা বলল, "এই বাচ্চা তো অ্যাবর্শন করাতে হবে। আর খুব জলদি করতে হবে। লোকে জানলে মান সম্মানতে কিছুই থাকবে না। যা করার আজকের মধ্যে করতে হবে।" নাদিয়া খুব করুণ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলল, "ভাবি, বাচ্চাটাকে আমাদের মেরে ফেলতে হবে? ওকে আমি খুন করব কিভাবে? আমি যে কত বড় দ্বিধায় পড়ে যাচ্ছি কাউকে বোঝাতে পারব না।" আমি আমার রুমে যেয়ে গেট লাগাই দিলাম। আমাকে একাই এর সমাধান করতে হবে। নাদিয়া আর আম্মা এক সময় এক কথা বলে আমাকে কনফিউজ করে ফেলেছিল। তাই ওখান থেকে এসে পড়ছিলাম। একদিকে আমাদের মান-সম্মান, অন্যদিকে একটা নিষ্পাপ বাচ্চা। আমার দুটো জিনিস মাথায় রেখে কাজ করতে হবে। ১০ মিনিটের মধ্যে যা সিদ্ধান্ত নেওয়ার নিয়ে নিলাম। বড় আপাকে ফোন দিলাম। "আপা, তোর খুলনার বাড়ি থেকে আমাকে ৮-৯ মাসের মতো থাকতে দিতে পারবি?" "হ্যাঁ, পারব। কিন্তু এতদিন তুই এখানে কেন থাকবি? আম্মার কাছ থেকে জেনে নিস।" আপার সাথে কথা শেষ করে নাদিয়াকে রুমে যেয়ে ওকে বললাম, "আমাদের যত আত্মীয়-স্বজন আছে সবাইকে তুই এখন ফোন দিবি। দিবি, বলবি ভাবি প্রেগনেন্ট। আমি ২য় বারের মতো ফুফু হতে যাচ্ছি। আর অবশ্যই তোর কথায় ঠিক ওই এক্সাইটমেন্টটা প্রকাশ করবি যেমনটা তুই নেহালের সময় করছি।" আম্মা নাদিয়া দুজনে বলে উঠল, "মানে কি এসব?" আমি বললাম, "আমি চাই বাচ্চাটা পৃথিবীতে আসুক। ওর বাবা-মার ভুলের শাস্তি ও কেন পাবে? তুই বুঝতে পারছিস মানুষ জানলে কি হবে? মানুষ জানতে পারলে তো কিছু করবে। মানুষ যাতে না জানে এইজন্য সবাইকে জানাতে বলছি আমি প্রেগনেন্ট। তোর কি ধারণা নাদিয়াকে দেখে কেউ বুঝবে না? নাদিয়াকে কেউ দেখবেই না। আমি ওকে নিয়ে আজই খুলনায় চলে যাব। এক্কেবারে ডেলিভারির পর আসবো। তোর কি ধারণা এগুলো খুব সহজ হবে?" আমি জানি সহজ হবে না। কিন্তু একটা বাচ্চা খুন করার চেয়ে এটা আমার কাছে অনেক বেশি সহজ মনে হয়। "কোনো টেনশন করো না আম্মা। আমি আমার মেয়ের দিকটা দেখব। আর আমাদের সম্মানও। যেভাবে হোক সামলে নিব। আর নাদিয়া, তুই সবাইকে ফোনে এখনই জানিয়ে দে। আমি ততক্ষণে যা গোছগাছ করার করে নিই।" এতক্ষণে মেয়েটা আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে ছিল। আমার কথা শেষ হওয়ার সাথে সাথে আমাকে জড়িয়ে ধরে জোরে জোরে কাঁদতে লাগলো। আর বলল, "প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। আমি তোমার কোনো মূল্য দেইনি অথচ তুমি আমার বাচ্চাটাকে বাঁচিয়ে রাখার জন্য এত কিছু করছো। এত কিছুর পর তুমি এখনো আমাকে আগলে রাখছো। তুমি আমাকে মাফ করে দাও।" ওদিকে আম্মা আমার মাথায় বুলাচ্ছেন। ওনার চোখে আমি পানি ছলছল করছিল। ঠিক, কিন্তু চোখ দুটোতে আমি
খুশি দেখতে পাচ্ছিলাম। আমি ব্যাগ গোছাচ্ছি এমন সময় নাহিদ এলো। ওকে সব বুঝিয়ে বললাম। ও কোনোমতেই রাজি হচ্ছিল না। বহু কষ্টে আমি ওকে রাজি করালাম। ও আমার হাত ধরে কেঁদেই বলল, "আম্মু বুঝে শুনে তোমার হাতে ওকে দিয়ে গেছিল। আমার হাতে দিলে হয়তো ওকে ঘর থেকে বের করে দিতাম বা ওর অ্যাবর্শন করাতাম। কিন্তু তুমি এর কিছুই করোনি। ও এত কিছু পড়ার পর তুমি ওর আর ওর বাচ্চার কথাই ভাবছো। আম্মু বোধহয় এর জন্য এত কিছু করলো। আমি তোমার কাছে সারা জীবন ঋণী থাকবো। নাহিদ ওকে আমার মেয়ের মতোই বড় করেছি। ওর জন্য এত কিছু করেছি। যদি শুধু ননদ ভাবতাম তাহলে কখনোই এত কিছু করতাম না। আসলে ওর সাথে আমার সম্পর্কটাও কিনা আমি বুঝতে পারি না। যদি বুঝতে পারো তাহলে ওর ঋণ থাকার কথা বলতে না।" রাত 11:30টার দিকে আমি নিহাল আর নাদিয়াকে নিয়ে সবার কাছ থেকে বিদায় নিয়ে রওনা দিলাম। আসার আগে নাহিদ আর আম্মা দুজন আমাকে বলল, "তুমি চিন্তা করো না। এখানে যদি তোমাদের কেউ জিজ্ঞাসা করে তাহলে আমরা সামলে নেব।" রাত 12:30 বাজে। নাদিয়া আমার ডান কাঁধে মাথা রেখে ঘুমাচ্ছে আর নেহাল বাম পাশে কোলে ঘুমিয়ে আছে। ভাবছি নাদিয়ার সাথে আমার করা নাটকটির কথা। হ্যাঁ, আমি ওর সাথে সেদিন নাটক করছি। সেদিন যে মেয়েটার সাথে আসাদকে আমরা দেখেছিলাম, সে মেয়েটাকে আমি টাকা দিয়ে আশাদের কাছে পাঠিয়েছিলাম। আশাদের সাথে ওই মেয়ের প্রেম, নাদিয়াকে অপমান করা, দরজা খোলা রাখা, ওদের অপ্রীতিকর অবস্থায় দেখা সবই আমার প্ল্যান। আমি চাইছিলাম না নাদিয়া ওর আসল চেহারা দেখুক। তাই সেদিন ওই মেয়েটার মেসেজটা পাওয়ার পর ওর হাতে আমি ফেরত দিয়েছিলাম। এসব ভাবতে ভাবতে আমার মোবাইলে ফোন এলো। রিসিভ করে বললাম, "আপা কাম শেষ। এক্কেবারে কোমর থেকে নিচ পর্যন্ত গুঁড়া কইরে দিছি।" আমি ফোন রেখে স্বস্তির নিঃশ্বাস ফেলাম। হ্যাঁ, আমি আসাদকে চিরতরে পঙ্গু বানিয়ে দিয়েছিলাম। অনেক মেয়ের সর্বনাশ করেছে ও। ওর জন্য অনেক বাচ্চা দুনিয়া মুখ দেখার আগে খুন হয়েছিল। এটা ওর প্রাপ্য ছিল। এখন কারো সর্বনাশ করা থাক দূরের কথা, উঠে বসতেই পারবে না। নাদিয়া আমাকে ফোন করে জিজ্ঞেস করলো, "কে ফোন করলো ভাবি?" "মায়ের সব কথা শুনতে নেই, তুমি ঘুমাও।" আসলে মাদের অনেক জানতে নেই। সন্তান মাদের অনেক কিছুই জানে না। মায়েরা সন্তানের মঙ্গলের জন্য দুনিয়ার সবার সাথে মিথ্যে নাটক করে, আবার সন্তানের অমঙ্গলকারীদের উপযুক্ত শাস্তি দিতে জানে। মায়েরা সব কিছুতেই সন্তানের স্বার্থ খুঁজে। আমিও তাই খুঁজছি। কারণ আমি আমার ননদের মা। আর মা আমাকে ওর মা হওয়ার অধিকার দিয়েছে। আমি ওর স্বার্থের জন্য সব কিছু করতে পারি, সব। গাড়ি খুব দ্রুত এগোচ্ছে। আর আমি প্রস্তুতি নিচ্ছি পৃথিবীর সবার সামনে অন্য আরেক নতুন নাটক তৈরি করার। তবে এই নাটকটা আমার ৩য় সন্তানের জন্য, আমার নাদিয়ার সন্তানের জন্য। সমাপ্ত। ননদ। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। প্লিজ সাপোর্ট করেন।